স্টেজ সেট আপ দেওয়ার পর এগুলো সব চলে গেছে বুঝছেন। ইনফ্যাক্ট হচ্ছে জুমের অ্যাপস চলে গেছে, যেটা দিলে উইন্ডোজ দিলে যেটা হতো সব সেট আপ করে দেন আবার স্টার্ট করলাম। ওকে, সো আজকের ক্লাসে আমরা হচ্ছে কি আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। আর আমাদের স্যাটারডেতে আমাদের হচ্ছে সিটি আছে, এটা আমরা সবাই জানি। স্যাটারডে ক্লাসে আমাদের 10টা থেকে হচ্ছে সিটি, আমাদের যে ক্লাসরুম যেখানে সেখানে আমাদের সিটিটা হবে। অ্যান্ড হচ্ছে গিয়ে সিটির জন্য কি কি পড়তে হবে সবকিছুই আমি হচ্ছে লাস্ট ক্লাসে আপনাদেরকে শেয়ার করেছি। তো যারা ক্লাসে ছিলেন না তারা একটু কষ্ট করে কালেক্ট করে নিবেন। আর হলো গিয়ে সিটি হবে আমাদের বেসিকলি 3টা চ্যাপ্টারের উপরে। প্রথম চ্যাপ্টারটাই বড়, এরপরে দুটো চ্যাপ্টার ছোট, রাইটস এন্ড হচ্ছে গিয়ে দেন স্টেটের যে চ্যাপ্টারটা আমি পড়িয়েছি, স্টেটের চ্যাপ্টারটা একেবারেই ছোট, বিকজ ওখানে আসলে তেমন কিছুই নাই, মানে বলতে গেলে শুধু স্টেট কি, স্টেটের এলিমেন্টস গুলো কি, এটা নিয়ে আমরা স্টাডি করে থাকি। তো এই জন্যই বলছি যে স্টেটের চ্যাপ্টারটা খুব বেশি বড় না, তো আমরা হচ্ছে গিয়ে ওখান থেকে হলো স্টার্ট করবো। এখন আজকে আসি, আজকে আমরা হচ্ছে গিয়ে ফর্মস অফ গভর্নমেন্টে চলে যাব, কিন্তু তার আগে হচ্ছে গিয়ে আমরা স্টেটের চ্যাপ্টারটাতে আমাদের আসলে কিছু আইডিয়া শেয়ার করার ছিল, তো সেই জায়গাটাতে আমরা হচ্ছে আজকে গিয়ে দেন হচ্ছে কি আমরা আমাদের নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করবো, দ্যাট ইজ ফর্মস অফ গভর্নমেন্ট। আচ্ছা, আপনারা কি কেউ জানেন আপনাদের মিড টার্মের আগে লাস্ট ক্লাস কবে? মিড টার্মের আগে আমাদের লাস্ট ক্লাস কবে বলছে, এটা কি কেউ জানেন? ম্যাম সম্ভবত 23 তারিখ লাস্ট ক্লাস। 23 তারিখ লাস্ট ক্লাস ম্যাম। 23 তারিখ? 22 তারিখ লাস্ট ক্লাস। আপনাদের পরীক্ষা আমি দেখেছি 26 তারিখে, কম্পারেটিভলি 26 তারিখ। আচ্ছা, 22 তারিখ মানে আমার কোর্সের 22 তারিখ হতে পারে, 23 তারিখ পর্যন্ত লাস্ট ক্লাস ইউনিভার্সিটিতে, এই তো? জি ম্যাম। ঠিক আছে। তো আমরা একটু চলে যাই, আমি একটু রিপিটেশনে যাই। আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি স্টেট। স্টেট হচ্ছে গিয়ে আমরা স্টেট বলে যদিও প্রভিন্স এরকম ধরে নিই, বাট স্টেটের সিনোনিমস হচ্ছে গিয়ে আপনার নেশন বলতে পারেন, আপনি কান্ট্রি বলতে পারেন, কান্ট্রি বলতে পারেন। দেন হচ্ছে গিয়ে আমরা স্টেট বলেই থাকি। তো যেটা বলছিলাম, স্টেট বলি, কান্ট্রি বলি আর নেশন বলি, অল আর সেম থিং, বাট আমরা এখানে স্টেট বলবো বিকজ স্টেট হচ্ছে গিয়ে মোর পলিটিক্যাল টার্ম। আমরা যখন পড়ছিলাম, এই যে দেখুন স্লাইডও মেক করা আছে, দ্য অরিজিন অফ দ্য স্টেট, এটা পড়াইতাম আগে, এখন আর পড়াই না, তো ভাবলাম যে এটা একটু দেখাবো। তো যেটা ছিল যে আমরা হচ্ছে স্টেট বলতে মোস্টলি হচ্ছে যেটা হয় যে আমরা হলো আপনার একটা পলিটিক্যাল টার্ম বুঝি। আর কান্ট্রি যদি বলি, মোর অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল টার্ম। এই কারণে আমরা স্টেট বলি, মানে এই যেটা আমরা পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্টে পড়ছি, তো আমরা স্টেট বলে এখানে দেখুন যে মেনশন করবো। স্টেট বলতে কি বুঝিয়েছে? স্টেট বলতে বুঝিয়েছে যে there will be specific territory and some people will living মানে এলিমেন্ট, মানে আমি হিউম্যান বলেছি, will living there। তারপরে কি ছিল ডেফিনেশনটা একটু বলেন তো? ক্লাস একটা ডেফিনেশন দিয়েছিলাম স্টেটের, কেউ একজন বলেন কষ্ট করে। Ma'am, state means a হুম, province or a political entity organized by a group of people living in a defined territory with their own elected government and sorry, sovereignty. sorry। তো দেখো যে রেদন আমাদেরকে বললো যে স্টেট বলতে আমরা কি বুঝেছিলাম, যে এটা একটা পলিটিক্যাল এন্টিটি, যেখানে বলে নিয়েছিলাম যে পলিটিক্যালি এই টার্মটা আমরা ইউজ করে থাকছি, যারা কিনা একটা স্পেসিফিক টেরিটরিতে, অর্থাৎ টেরিটরিটারও কেমন হবে সেটা আমরা জেনেছি, একটা টেরিটরিতে থাকে। দেন তাদের একটা নির্বাচিত সরকার আছে, অর্থাৎ তারা নিজেরাই ইলেক্ট করেছে, এরকম একটা গভর্নমেন্ট থাকে। দেন হচ্ছে গিয়ে বলেছিলাম যে অ্যান্ড দে হ্যাভ সভরেনিটি। সভরেনিটিটা মানে স্পেসিফিকেশনটা আজকে আবার একবার একটু বলে দিব। আচ্ছা, তো তারপরে যেটা ছিল যে স্টেটের আমরা তাহলে 4টা এলিমেন্ট পেলাম, একটা হচ্ছে পপুলেশন, দেন হচ্ছে কি টেরিটরি, দেন হচ্ছে গভর্নমেন্ট, অ্যান্ড লাস্টে হচ্ছে কি আমরা পেলাম আপনার গভর্নমেন্ট, দেন হচ্ছে কি আমরা পেলাম হলো ইয়া সভরেনিটি। তো প্রত্যেকটা টার্ম নিয়ে আমরা একটু আলোচনা করব, যদিও আমি এটা ক্লাসে পড়েছি, তারপর একটু জাস্ট রিকল করার জন্য। তো সেখানে আমরা দেখেছিলাম যে আপনার হলো কি পপুলেশনে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে যখনই একটা
একটা একটা জায়গায় অর্থাৎ একটা লিভিং মানে একটা স্পেসিফিক এরিয়াতে যখন লিভিং এলিমেন্ট থাকবে, এবং লিভিং এলিমেন্ট আমরা খুব ভালোভাবে বারবারই মেনশন করছিলাম হিউম্যান। হ্যাঁ, লিভিং এলিমেন্ট বলতে আমরা ট্রিজও বুঝি, আমরা এনিম্যালসও বুঝি, বাট যখন সেখানে হিউম্যান থাকবে তখন সেটাকে আমি পপুলেশন বলবো। দেন আমাদের আর একটা টার্ম মনে রাখতে হবে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে the size of population is not defined. That means the what would be the maximum number or minimum number, it's not specific. So that if there is only two people, then that could be a nation, or if there is 2 million people, that could be a nation too. But the thing is, আমরা আসলে দুইজন নিয়ে তো আসলে এখনকার বর্তমান যুগে কোনো নেশন আসলে ক্রিয়েট হয় না, স্টেট ক্রিয়েট হয় না। তো আমরা আসলে দুইজন নিয়ে স্টেট বলতে পারি না, তবে একদম মিনিমাম নাম্বারেরও কোনো ব্যারিয়ার নাই, ম্যাক্সিমাম নাম্বারেরও কোনো ব্যারিয়ার নাই। Like in China, there is more than 130 crore people. But in Malaysia, I mean Maldives এর কথা বলতে পারি, in Maldives there is only 5 lakh people. So কোথায় 5 লাখ, কোথায় 130 কোটি মানুষ। তো দুটো কিন্তু সেম না, বাট দুটোই কিন্তু আমি আমাদের ডেফিনেশন দুটোই একটা স্টেট। এরপরে ছিল হচ্ছে টেরিটরি। টেরিটরি বলছিল দিস ইজ এ ডিফাইন এরিয়া, এবং এই এরিয়াটার মধ্যে আমরা ল্যান্ড পেয়েছিলাম, আমরা ওয়াটার স্পেস পাচ্ছিলাম, এয়ার স্পেস পাচ্ছিলাম, ফরেস্ট হতে পারে, ডিজার্ট হতে পারে, তারপরে হচ্ছে আমার হিল ট্র্যাক্স হিল হতে পারে। ট্র্যাক্স। হ্যাঁ, হিল ট্র্যাক্স হতে পারে, এক্স্যাক্টলি। তো যাই হোক না কেন, অর্থাৎ ল্যান্ডস্কেপটা যেমনই হোক না কেন, সেটাকে নিয়ে আমি টেরিটরি বলতে পারবো। বাট কন্ডিশনটা কি ছিল, ওই যে লিভিং এলিমেন্ট যেটাকে বলছিলাম, হিউম্যান, দে উইল লিভ দেয়ার। অ্যান্ড আর একটা কন্ডিশন কি ছিল, ওটাকে একটা বাউন্ডারি থাকবে। স্পেসিফিক বর্ডার। হ্যাঁ, একটা স্পেসিফিক বর্ডার থাকবে, এবং বর্ডারটা কি হবে, সবাই রেকগনাইজ হবে। বর্ডার মানে যে আমি একটা দেয়াল তুলে দিব এরকমও না। ইভেন একটা অনেক দেশে, যেমন আমি আপনাদের বলার পর একটু স্টাডি করে দেখলাম যে বিভিন্ন দেশের বর্ডার লাইন গুলো কেমন হয়। ইউরোপে দেখলাম, ইউরোপের বর্ডার গুলো কিরকম জানেন, কিচ্ছু না, একটা ধরেন একটা কালার করে দিয়েছে, রং করে একটা জাস্ট লাইন টেনে দিয়েছে, এটাই বর্ডার। তারপরে ধরেন একটা কফি শপ আছে, এটি দিয়ে ধরেন ডিফাইন করেছে যে কফি শপের এই পাশটা হচ্ছে ধরেন একটা কান্ট্রি, ওই পাশটা একটা কান্ট্রি, মানে এরকম কোনো ডিফাইন যে ওয়াল তৈরি করে তা সবসময় বর্ডার হয় তা না, কিন্তু এটা ইন্টারন্যাশনাল রেকগনাইজ যে হ্যাঁ এটা এই দেশের অংশ, ওটা ওই দেশের অংশ। এই যে যখন ইন্টারন্যাশনাল রেকগনাইজড অংশটা হবে তখন সেটাকে আমরা টেরিটরি বলবো। তো টেরিটরি হতে গেলে ফার্স্ট অফ অল হিউম্যানকে ওখানে থাকতে হবে, অর্থাৎ আমার যে পপুলেশন ছিল তাদেরকে ওখানে থাকতে হবে। প্লাস হচ্ছে গিয়ে আমার স্পেসিফিক একটা অংশ থাকবে, এবং সেখানে আমরা একটা বর্ডার দিয়ে দিব, বাউন্ডারি দিব, যেটাতে হচ্ছে যে বাউন্ডারিটা আমার হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রেকগনাইজড হবে। থার্ড আমরা যেটাতে আসলাম, দ্যাট ইজ গভর্নমেন্ট, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। গভর্নমেন্টটাকে খুব আমরা হচ্ছে এমফাসাইজ করি, বিকজ আমরা গভর্নমেন্ট আর স্টেট মানে অর্থাৎ সরকার আর রাষ্ট্রকে সেম ধরে নিই মোস্ট অফ দ্য কেস। বাট আসলে গভর্নমেন্ট কিন্তু স্টেটের একটা পার্ট, পার্ট অফ স্টেট। তো এই কারণে দুটাকে আমরা খুব স্পেসিফিক পড়াই। তারপরে হচ্ছে কি এখান থেকে একটা প্রশ্ন হবে, দুটার মধ্যে ডিফারেন্স থেকে একটা প্রশ্ন হবে। Actually, what is government? Government means it's but I'm keep it's a group of people, it's an organization, maybe it could be institution, who get the support from the living human, and কি করে they make a মানে বলবো যে they make government, and government make করার পর তাদের যে ক্ষমতাটা থাকে তারা হচ্ছে তাদের আমাদের উপর রুল করার একটা আমরা কিন্তু ক্ষমতা দিয়ে দিই। অর্থাৎ they can make the rules and they can enforce us to maintain that rules too. এরকম একটা সিচুয়েশন আমরা যখন ক্রিয়েট করে দিই তখনই সেই এন্টিটিটাকে আমরা বলে থাকি হচ্ছে কি গভর্নমেন্ট। অর্থাৎ দেখেন আমাদের মধ্যে থেকেই কিন্তু কিছু মানুষ মিলে গভর্নমেন্ট তৈরি করে, এবং তাদেরকে আমরা কিন্তু সেই ক্ষমতা দিই, সেটার বেসিসে তারা হচ্ছে কি আমাদেরকে রুল করতে পারে, এবং তারা কিন্তু আমাদের মানে তারা তারা কাইন্ড অফ ডিসিশন মেকার হয়ে যায় যে আমরা কি করব না করব, এই বিষয়গুলো কিন্তু তারা ডিসিশন মেকিং এর জায়গাটাতে তারা চলে আসে। এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্টের গভর্নমেন্টে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট বলতে আমরা মানে আহ, হোল মানে দেখা যায় যে ধরেন ফর এক্সাম্পল আমি যখন রাইটস পড়াচ্ছিলাম তখন আমি নিজেও খেয়াল করছিলাম
যে আপনাদের প্রশ্নগুলো এরকম ছিল, তারা ভাবছিলেন যে এটা মনে হয় গভর্নমেন্ট প্রোভাইড করবে, বাট না, আমরা কিন্তু ওখানে কনসেপ্টটা এরকম ছিল যেটা কিন্তু প্রোভাইড করবে রাষ্ট্র, অর্থাৎ একটা নেশন বা একটা স্টেট আমাকে রাইটস গুলো কিন্তু মেকশিওর করতে সে বাধ্য। তো সেক্ষেত্রে এর পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট, সভরিটি সব মিলিয়ে আমি রাইটসটা এনজয় করবো। আমি শুধু গভর্নমেন্ট আমাকে রাইটস এনজয় করার ক্ষেত্রে দিতে কিন্তু বাধ্য না, এটাই বোঝাতে গেছে। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমরা আর একটু পড়লে আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে আমরা যেটা দেখেছিলাম, দেয়ার আর থ্রি অর্গান ইন গভর্নমেন্ট, ওয়ান ইজ লেজিসলেচার, দেন এক্সিকিউটিভ, দেন জুডিশিয়ারি। লেজিসলেচার কি ছিল, যেটাকে আমরা বলেছিলাম আইনসভা। লেজিসলেচার অ্যাকচুয়ালি ল মেকিং ইউনিট, যেটা সেটা ছিল, অর্থাৎ যারা হচ্ছে গিয়ে একটা দেশের জন্য আইন প্রণয়ন করে। এবং যেটা হয় যে এই নতুন কোনো আইন যদি তৈরি করার প্রয়োজন হয়, আইনে যদি সংশোধনের দরকার হয়, এরকম যে বিষয়গুলো থাকে সেই জায়গাগুলোতে কাজ করে হচ্ছে গিয়ে লেজিসলেচার। সেকেন্ড ছিল হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ এর কাজ ছিল হচ্ছে গিয়ে দে আর ল পারফর্মিং ইউনিট, যারা হচ্ছে কি লটাকে, যে লটা লেজিসলেচার দিচ্ছে। আচ্ছা, লেজিসলেচারের মধ্যে বাংলাদেশের বেসিসে যদি আমি এক্সাম্পল দিতে চাই, দেন দ্য 300 পার্লামেন্টারি মেম্বার্স, দে আর দ্য পার্ট অফ লেজিসলেচার, দেন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, দে আর দ্য পার্ট অফ লেজিসলেচার। কিন্তু আপনি কেউ কিন্তু লেজিসলেচারের অংশ হতে পারবেন, ইভেন আপনার এলাকার যে পুলিশ, সেও কিন্তু লেজিসলেচারের অংশ না। তো আইনসভা খুব ছোট, এবং আইনসভার স্পেসিফিক কিছু পার্সন থাকে যারা কিনা আইনসভার অংশ হয়ে থাকে। নেক্সট পার্ট যেটাকে বলছিলাম এক্সিকিউটিভ, এটাকে বলি আমরা হচ্ছে গিয়ে বাংলায় প্রশাসন, অর্থাৎ যারা ল পারফর্মিং ইউনিট হিসেবে কাজ করে বা ল অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করে। যে লটাকে আমরা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করলাম, ওই যে বললাম যে ল মেক করলো, এই লটাকে, যে লটা হচ্ছে লেজিসলেশন মেক করে দিল, this law is applied by or performed by the executive part. কিভাবে পারফর্ম করে? লাইক আপনি দেখেন যে, ধরেন আপনি আপনার এলাকার এসি ল্যান্ডের কাছে যান কেন? Because আপনার এলাকায় যত ল্যান্ড আছে, ঝামেলা হলে সেখানে এসি ল্যান্ডের কাছে যান, এবং সেখানে সে মানে ল্যান্ডের প্রবলেম গুলো সেখানে সে অফিস গুলো সলভ হচ্ছে। তো আপনার এলাকার এসি ল্যান্ড বা ম্যাজিস্ট্রেট, দে আর দ্য পার্ট অফ এক্সিকিউটিভ পার্ট। এখন দেখেন, জমির যে জমি সংক্রান্ত যে বিষয়গুলো, এটারও কিন্তু আইন আছে। সেই আইনটা কিন্তু আমি আপনি প্রণয়ন করি না। সেই আইনটা প্রণয়ন করেছে হচ্ছে গিয়ে আপনার, ওই যে বলছিলাম যে সেই আইনটা প্রণয়ন করেছে কিন্তু এক্সিকিউটিভ, মানে ওই যে লেজিসলেচার, অর্থাৎ বাংলাদেশের জমি সংক্রান্ত কিন্তু আইন আছে, যে আইনটা আমি আপনি তৈরি করতে পারি। তো ওই আইন অনুযায়ী কিন্তু আপনার এখানে জমিটা ভাগ হচ্ছে, বা জমিটার কোনো প্রবলেম হলে সেগুলো সলভ হচ্ছে। তো এটা কিন্তু এক্সিকিউটিভেরই কাজ, আমি তো বলতে চাচ্ছি পার্টি এই কাজটা করে নিচ্ছে। কিন্তু লটা আছে কিন্তু লেজিসলেচারের কাছ থেকে, তো তারা বেসিকলি কোনো ল দেয় না, দে অনলি অ্যাপ্লাই অ্যান্ড পারফর্ম দ্য লস। লাস্ট যে পার্টটা থাকে, দ্যাট ইজ জুডিশিয়ারি। জুডিশিয়ারি মিনস ইন বাংলা আইনসভা। আইনসভা হচ্ছে, সরি মাই মিস্টেক, বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা বা বিচারিক আহ, অংশ, এর যেটাই বলেন না কেন। সো জুডিশিয়ারি কাজ হচ্ছে কি, ইফ ইউ ডোন্ট obey the rules of a nation, the laws of nation, rules and regulation যেটাই আছে আপনার, সেটা আপনি মানলেন না, আপনি you don't want to perform that, or you want to maintain that. So in that cases, uh, uh, this will create some disruption. So এই disruption গুলোকে যখন অ্যাডজাস্ট করা দরকার হয়, অর্থাৎ ঠিক করা দরকার হয়, দেন দা জুডিশিয়ারি পার্ট উইল কাম। তো জুডিশিয়ারি কি করছে, যে আপনি কোনো ল না মানলে সাথে সাথে আপনাকে কিন্তু সময় দেয় বা চেষ্টা করে, যে বলে যাতে এটা ঠিক করেন। সেটা হচ্ছে গিয়ে ওই যে আমার এক্সিকিউটিভ এর কাজ। আর জুডিশিয়ারি যেটা করে সেটা হচ্ছে কি, যখন দেখে যে না ঠিক আছে, ল কোনোভাবেই মানছেন না, তখন হচ্ছে গিয়ে আপনাকে সেই অনুযায়ী যে বিচারিক যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী আপনাকে সেটেল করার চেষ্টা করে। অর্থাৎ আপনাকে এখানে শাস্তিও দিতে পারে, আপনাকে ওয়ার্নিং দিতে পারে, আপনাকে কম্পেনসেশন দিতে পারে, এই যে এই ব্যবস্থাগুলো করে, এটাকে আমরা বলছি জুডিশিয়ারি। আচ্ছা, এখন এই 40 মিনিট পরে ক্লাসে কে জয়েন করলেন? জয়েন করলেন, এটা মানে এটা জয়েন করার টাইম আমি কিন্তু দেখেছি যিনি জয়েন করেছেন। 40 মিনিট পরে আপনি ক্লাসে এসে কি দেখবেন, কি লার্ন করবেন? অনলাইন ক্লাসেও কি লেট করতে হয়?
তো এই পার্টটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে জুডিশিয়ারি। তো জুডিশিয়ারি কাজ তাহলে আমরা যদি অত ভালোভাবে নাও বুঝি, মনে রাখতে না পারি, তাহলে মনে রাখতে হবে আইনসভা, মানে লেজিসলেচার, লেজিসলেচার ল তৈরি করে, তারপরে এক্সিকিউটিভ লটাকে মেনটেন করে, অর্থাৎ আপনি যাতে পারফর্ম করেন, অ্যাপ্লিকেশনটা যাতে ঠিকঠাক থাকে সেটা করে। আর জুডিশিয়ারি হচ্ছে ল গুলো না মানলে সেক্ষেত্রে শাস্তির বিধান, যেটা সে শাস্তির বিধান দেওয়ার ক্ষেত্রে শাস্তির বিধান দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কি আপনার তখন আসে হচ্ছে আপনার জুডিশিয়ারি পার্ট। তো এখান থেকে আমি একটা প্রশ্ন করি, দেখবো যেটা খুব কমন কোশ্চেন, আমি এটা কালকে যখন আপনাদের সাজেশনে দিচ্ছিলাম সেখানেও লিখছিলাম যে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ গভর্নমেন্ট বা হোয়াট আর দ্য অর্গানস অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টেরও কিন্তু যেমন এলিমেন্টস গুলো নিয়ে আমি প্রশ্ন করি, 1 to 2 মার্কস এর একটা কোশ্চেনের জন্য, একটা শর্ট কোশ্চেন হিসেবে এটা খুব একটা পারফেক্ট কোশ্চেন। তো সেক্ষেত্রে আমরা গভর্নমেন্টের ডেফিনিশন দিব এবং একটা লাইন বা দুটো লাইনে এই জুডিশিয়ারি কি, এক্সিকিউটিভ কি, বা হচ্ছে কি আমাদের ইয়াটা কি, এটা কি বলে, legislature. লেজিসলেচারটা কি, এটা হচ্ছে গিয়ে আমরা এখানে জাস্ট একটা দুটো লাইনে বলে দিব। এবং যেহেতু আপনি বাংলাদেশের ইকোনমিতে আছেন, সো বাংলাদেশের বেসিসে একটা এক্সাম্পলও দিতে পারেন, লাইক আপনি বলতেই পারেন যে পার্লামেন্টারি মেম্বার্স আর দ্য পার্ট অফ লেজিসলেচার। তারপরে আপনি বলতে পারেন দ্য ম্যাজিস্ট্রেট, অল দ্য ম্যাজিস্ট্রেট, সেক্রেটারি, ইনফ্যাক্ট দ্য MLSs of a government office, they are also the part of executive, আপনি এইভাবে বলতে পারেন। দেন আপনি আসতে পারেন হচ্ছে কি জুডিশিয়ারি, জুডিশিয়ারির ক্ষেত্রে আপনি বলতে পারেন লয়ার, দেন চিফ জাস্টিস, জাস্টিস দে আর দ্য পার্ট অফ জুডিশিয়ারি, যারা হচ্ছে লটাকে মানে শাসন করার ক্ষেত্রে যারা আছে। আচ্ছা, এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যদিও। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? দেন আমি একটা কনফিউশনের অ্যান্সার দিব। কারো কোনো কনফিউশন আছে এখন পর্যন্ত? ম্যাম এটা কি শর্ট কোশ্চেনের জন্য আসবে? হ্যাঁ, যদি শুধু আমি গভর্নমেন্ট থেকে প্রশ্ন করি তাহলে এটা হচ্ছে কি শর্ট কোশ্চেন হিসেবে আসবে। আচ্ছা, আর যেহেতু কোনো প্রশ্ন নাই আমি এখানে একটা একটু বলে দিই, হ্যাঁ। সেটা হচ্ছে আহ এই যে ইয়াটা হলো না, আহ একে কি বলে, আমরা একটা কনফিউশনে থাকি যে পুলিশ, পুলিশ কি করে আমাদেরকে ল মেকিং ইউনিট হিসেবেও কাজ করে না। মানে দেখা যায় যে আমরা কোনো মানে দোষ করলে, মানে আমরা কোনো প্রবলেম করলে সেখানে আমাদের শাস্তিও দিচ্ছে। আবার হচ্ছে গিয়ে আপনার ওটাকে কি বলে যে কোনো কি বলবো, মানে আবার হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতো, কিন্তু হচ্ছে গিয়ে তারা ওখানে কাজ করে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কোনো শাস্তি হয়ে গেলে সেখানে কোনো প্রচলিত লতে যদি কোনো কারো কোনো পানিশমেন্ট হয়, সেই ক্ষেত্রেও তাদেরকে ওই প্রসেসটা মেনটেন করার কোনো পুলিশ কাজ করে দিচ্ছে। তো কথা হচ্ছে এক পুলিশ এই এক্সিকিউটিভের মানে জুডিশিয়ারির পার্ট হওয়া উচিত না, যেহেতু তারা হচ্ছে আপনাকে শাস্তি দিচ্ছে, মানে আপনি লটাকে যদি আহ, আপনি মেন পারফর্ম না করেন তখন সেখানে হচ্ছে গিয়ে জাস্টিস পাওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজটাই করে দিচ্ছে না পুলিশ, তাহলে পুলিশ কি আমাদের জুডিশিয়ারির পার্ট না? Unfortunately, yes, ma'am. হ্যাঁ, বুঝি নাই, আবার একটু বলবেন? ম্যাম জুডিশিয়ারি তো মেবি শুধু হচ্ছে বিচার করে, আর এক্সিকিউটিভ তো হচ্ছে ল ইনফোর্স করে প্লাস হচ্ছে শাস্তি দেয়। আচ্ছা, তো সেই জায়গাটাতেই বলছি মানে পুলিশ কি এত বিচার বিচার কাজে অংশগ্রহণ করে না? করে ম্যাম। পুলিশ তো বিচার কাজে অংশগ্রহণ করে, তাহলে পুলিশ কি ইয়ার পার্ট হওয়া উচিত না? এটাকে কি বলে, জুডিশিয়ারি। জুডিশিয়ারি পার্ট হওয়া উচিত না? জি ম্যাম। কি মনে হয়, মানে উচিত কিনা, আমি জাস্ট আস্ক করছি। প্যাচ লেগে গেছে না? Actually, আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে আপনার জুডিশিয়ারি, যেটাকে আমরা বলছি জুডিশিয়ারি, পুলিশ হচ্ছে জুডিশিয়ারি, মনে হয় যে পুলিশ জুডিশিয়ারির অংশ হওয়া উচিত, কারণ আমরা
কোনো মানে আমি যে বললাম যে আমি লটা না মানলেই তো আমরা বলি যে আমাদের শাস্তি হবে। যে ধরেন লেটস সে কেউ যদি এখন আহ বা কি বলবো একটা ল না মানে, লেটস সে ধরেন ট্রাফিক রুলস না মানে, হ্যাঁ, সেটাও তো প্রচলিত আইনে দ্বারা একটা শাস্তি আছে। তো তখন তার কি হবে? এই জায়গাটাতেই বলছি যে যখন হচ্ছে গিয়ে আপনার আমরা যখন রুলস গুলো না মানি, এটার ক্ষেত্রে আমরা পুলিশ মনে হয় আমাদের কাছে মনে হয় আমাদের শাস্তি দিচ্ছে। তো বেসিকলি পুলিশ অ্যাকচুয়ালি এক্সিকিউটিভেরই পার্ট। দেখেন ওর মানে প্রশাসনেরই অংশ। এখানে একটা কনফিউশন আমারও একটা সময় ছিল, পরে দেখলাম যে স্পেসিফিকলি পুলিশকে এক্সিকিউটিভেরই পার্ট বলছে। কারণ ও অ্যাকচুয়ালি লটা অ্যাপ্লিকেশনই তো দিক করছে যে আপনার ট্রাফিক কিছু রুলস আছে, সে সেটা মানছে না, পারফর্ম করছে না, তখন আপনাকে পারফর্ম করার ক্ষেত্রে সে বাধ্য করছে। হ্যাঁ, আপনি পারফর্ম না করলে আপনাকে সে লাইক ধরে নিয়ে আসছে, কিন্তু অ্যারেস্ট করার পরে আপনাকে কিন্তু সে কোনো শাস্তি দেয় না। শাস্তি কিন্তু জুডিশিয়ারি দেয়। শাস্তি দেওয়ার জায়গাটা কিন্তু জুডিশিয়ারি। শাস্তি যখন হবে এই জায়গাটা জুডিশিয়ারির কাছে চলে যায়। আর যখন অ্যাপ্লিকেশনটা করতে যাই তখন কিন্তু এক্সিকিউটিভ ব্যাপারে চলে আসে। তো পুলিশের অ্যাপ্লিকেশনটাই এমন যে দেখলে মনে হয় যে সে জুডিশিয়ারির পার্ট, বাট সে অ্যাকচুয়ালি এক্সিকিউটিভেরই পার্ট। বলতে চাচ্ছিলাম। আচ্ছা, লাস্ট আমাদের যে ইউনিটটা ছিল সেটা হচ্ছে গিয়ে সভরেনিটি। সভরেনিটির বাংলা হচ্ছে সার্বভৌমত্ব। সবচেয়ে ইজিলি যদি বা স্পেসিফিকলি যদি সভরেনিটি গিয়ে বলতে চাই, তাহলে বুঝতে হবে যে সভরেনিটি হচ্ছে গিয়ে কন্ট্রোল করার ক্ষমতা, এরকম। এই বিষয়টাকে আমরা সভরেনিটির মধ্যে নিয়ে আসছি। যখন আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারছি, এরকম সিচুয়েশন আসতে পারছি, তখন সেটাকে আমরা সভরেনিটি বলছি। কিরকম ধরেন বাংলাদেশের সফটওয়্যার থাকা মিন্স হচ্ছে বাংলাদেশের উপরে বাংলাদেশ আহ, আহ, মানে সরকারের একটা কন্ট্রোল থাকবে, অর্থাৎ অল ওভার মানে পুরোটা দেশের উপর কন্ট্রোল থাকবে। সেটা এক্সটার্নাল then কন্ট্রোলও হবে। internal external হ্যাঁ, কি বলছিলাম যে ইন্টারনাল কন্ট্রোলও হবে আবার এক্সটার্নাল কন্ট্রোল হবে। ইন্টারনাল কন্ট্রোল কিরকম, যে ইন্টারনালি যত যাই হোক না কেন সেটা তারা হচ্ছে গিয়ে আপনার মেনটেন করতে পারবে। যেমন দেখেন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তখন কিন্তু গভর্নমেন্টই বিভিন্ন তার যে অর্গান গুলো আছে সেগুলোর মাধ্যমে সেটাকে ঠিক করার চেষ্টা করে। দেশে কোনো দুর্যোগ হলে সেখানেও সেটাকে তারা ঠিক করার চেষ্টা করে। এমন কিছু হয় না যে দেশের মানুষ বা দেশের কোনো সিচুয়েশন আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। যে এই যে ওভারঅল যে কন্ট্রোল থাকার বিষয়টা, এটাকে আমরা বলছি সফটওয়্যার। আর একইভাবে আবার এক্সটার্নাল কন্ট্রোল। এক্সটার্নাল কন্ট্রোল কিরকম, যেমন ধরেন ইন্ডিয়া এসে বাংলাদেশকে চাইলে এখন দখল করে নিতে পারে না, বা ধরেন ইউএসএ এসে বাংলাদেশে একটা মিসাইল অ্যাটাক করতে পারে না। জি পারে ম্যাম। তো? মানে এগুলা করে না কেন? জি ম্যাম। কি মনে হয় আপনাদের করে না কেন? মিয়ানমার এসে বাংলাদেশকে অ্যাটাক করে না কেন? ভয় পায়? বাংলাদেশে অনেক শক্তি। না ম্যাম। না ম্যাম। এরকম কিছুই না। এখানে বিষয়টা হচ্ছে গিয়ে যে ওদের মানে বাংলাদেশে সভরেনিটি আছে। সভরেনিটি মানে কি, বাংলাদেশের উপর যেমন ফুল কন্ট্রোল আছে, তেমনি বাংলাদেশের বাইরে থেকেও যদি মানে বাংলাদেশের উপর যেমন ফুল কন্ট্রোল আছে, আবার বাংলাদেশের বাইরে থেকে কোনো বহিঃশক্তি বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না, সেই জায়গাটা তো বাংলাদেশের উপরে একটা কন্ট্রোল রাখার ক্ষমতা রাখে। এটাকে আমরা সভরেনিটির মধ্যে নিয়ে আসি। আবার হচ্ছে গিয়ে ধরেন মানে বিষয়টা অনেকটা এরকম যে আমি আমার দেশের ভিতরে থাকবো, আমি আমার দেশটাকে কন্ট্রোল করবো, আমি অন্য দেশকে অ্যাটাক করবো না তাদের পিস এন্ড আদার্স বিষয়ে। আবার অন্য দেশও তাদের মতো করে থাকবে, তারাও আমার দেশের কোনো বিষয় নিয়ে না গলাতে আসবে না। এরকম প্রসেসটাকে যখন আমরা পাই, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সফটওয়্যার। এবং সফটওয়্যার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের এখানে কাজ করে সেটা হলো গিয়ে যে আপনাকে আহ, এটা একটা ব্যক্তি স্বাধীনতারও একটা অংশ হিসাবে দেখায়। যেমন ব্যক্তি স্বাধীনতার অংশ কিরকম, যে আপনি আপনার মানে আপনি আপনার উইলিংনেস যেটা সেটার উপরে আপনি চলবেন। অর্থাৎ আপনি আপনার রাইটস আপনি আপনার মতো করে এনজয় করবেন, অন্য কেউ যেমন আপনাকে বাধা দিতে পারবে না, তেমনি অন্যরাও তাদের জীবনযাত্রা তাদের মতো করে পালন করবে, সেখানে আপনি তাকে কোনো ইন্টারফেয়ার করতে পারবেন না বা সে আপনার কোনো পারপাসে ইন্টারফেয়ার করবে না। তো সভরেনিটি যখন আসে তখন ওভারঅল একটা দেশের যেমন সভরেনিটি আমরা চিন্তা করি, তেমনি এই দেশে যে
লিভিং এলিমেন্টস যেটা যাদেরকে বলছেন, যাদেরকে আমরা সিটিজেন বলছিলাম, তাদের উপরেও কিন্তু সফটওয়্যারিটিটা এখানে ইম্প্যাক্ট ফেলে, অর্থাৎ তারাও কিন্তু এখানে স্বাধীন, এই ধরনের একটা বিষয় এখানে। এখন হচ্ছে সভরিনিটির কথা যেটা বললাম, সভরিনিটি ইজ দ্য মোস্ট, অনেক ক্ষেত্রেই দেখবেন যে আমি কিন্তু একবারও বলি নাই যে পপুলেশন ছাড়া একটা কান্ট্রি হবে না, বা টেরিটরি ছাড়া একটা কান্ট্রি হবে না, বা গভর্নমেন্ট ছাড়া একটা কান্ট্রি হবে না। বাট মনে রাখতে হবে সভরিনিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর এক্সিকিউটিভ এলিমেন্ট অফ স্টেট। উইদাউট সভরিনিটি, দ্যাট মিনস যদি একটা দেশের তিনটা এলিমেন্টই থাকে, পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট, তিনটাই আছে, তারপরেও এটাকে আমি স্টেট বলতে পারবো না। এখন কথাগুলো একটু ভালো করে শুনেন। বাট যদি তার সভরিনিটি না থাকে, তখন আমি তাকে স্টেট বলতে পারবো। তিনটা এলিমেন্ট আছে, মানুষ আছে, স্পেসিফিক ল্যান্ড আছে, গভর্নমেন্টও আছে, কিন্তু তাদের সভরিনিটি নেই, অর্থাৎ দেশের উপরে কন্ট্রোল নাই, বা বহিঃশক্তি তাদের দেশের উপরে কন্ট্রোল করছে, এরকম সিচুয়েশন যদি অ্যারাইভ হয়, সেই ক্ষেত্রে সেই দেশটাকে আমরা, মানে সেটাকে আমরা দেশ বলছি না, অর্থাৎ এই যে বলছিলাম যে স্টেট বলছি না, হ্যাঁ, বা নেশন বলছি না। কারণটা কি? কারণটা হচ্ছে সভরিনিটি আপনাকে সেই ফিলিংটা দেবে যে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট, আপনি যেটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, বা আপনি যে নিজে নিজের ডিসিশন মেকার, এই জিনিসগুলো ওন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এমফাসাইজ করে। সো উইদাউট সভরিনিটি আমরা একটা একটা স্পেসিফিক এরিয়াকে কখনোই আহ, আপনার স্টেট বলতে পারি না। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো যে কান্ট্রি গুলোর, আমরা দেখবো যে দে ডোন্ট হ্যাভ সভরিনিটি, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হবে। তো সেই জায়গাটাতে আমরা আসলে জিনিসগুলো আর একটু ক্লিয়ার হব যে আমরা কেন এখানে এই বিষয়টাতে আসছিলাম। ম্যাম, এই যে মাঝে মাঝে যে বলা হয় রিজিওনাল চেঞ্জ, এগুলো কি আপনার সভরেন্টির ভিতরে পড়ে? আমি কোশ্চেনটা বুঝিনি, রিজিওনাল চেঞ্জ বলতে কি বোঝাচ্ছেন? ম্যাম, অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলো বলে না যে আমাদের এই রিজিওনাল চেঞ্জ প্রয়োজন, যেমন মিডল ইস্টে এগুলো বলা হয় বেশিরভাগ টাইমে। তাই ওই রিজন রিজিওনাল চেঞ্জ বিষয়টা কি জানতে চাইতেছিলাম। আচ্ছা, আমি একটা কোশ্চেনটাই বুঝতে রিজন মানে এই যে সংস্কারের কথা যেটা বলে, সেটা দিয়ে না না, বলতে চাচ্ছেন? রিজিওনাল রিজিওনাল মানে আপনার সার্বভৌমত্ব বা কিছু একটা বোঝাইছে আর কি। রিজিয়ন আছে না, যেমন আরব রিজিয়ন বা মিডল ইস্ট রিজিয়ন, হ্যাঁ, বাংলাদেশ রিজিয়ন, রিজিয়ন ওইগুলো। রিজিয়ন বলতে এরিয়া বোঝাচ্ছেন, রিজিওনাল চেঞ্জ বলতে আসলে স্পেসিফিক আমি ওই একটু। যে মানে সভরেন্টি রিজিয়নাল কি বিষয়টা সেম কাতারে পরে কি, ওটা যে জানতে চাইছিলাম। উম, আমার কাছে আসলে কোশ্চেনটা ক্লিয়ার না, তো আমি একটু বলে নিই। রিজনাল চেঞ্জ বলতে যদি আমি যেটুকু বুঝতে পারছি, ওইটা যদি হয় যে ধরেন একটা দেশের বিভিন্ন রকম চেঞ্জেস এর দরকার, যেমন বাংলাদেশে আমরা এখন চাচ্ছি কি যে বাংলাদেশে কোনো ধরনের ইনইকুয়ালিটিস থাকবে না, কোনো ধরনের কোটা সিস্টেম থাকবে না, কেউ প্রিভিলেজ পাবে না, সবাই সবার যোগ্যতা অনুযায়ী এরাতে যাবে, এরকম যদি সিচুয়েশন হয়, তখন আমরা বলে থাকি হচ্ছে গিয়ে এই যে এখন একটা মানে যেটাকে আমরা বলছি যে আমরা ওভারঅল একটা সংস্কার চাচ্ছি, যেটাকে কারেকশন চাচ্ছি ওভারঅল কান্ট্রি। এখন এটাকে, এই পরিবর্তনটাকে আমি যদি রিজিওনাল চেঞ্জ হিসেবে টার্মিনোলজিতে আনি, সেটা হচ্ছে গিয়ে এটা পরিবর্তন আসে, এটা তো দেশের পরিবর্তন। তো এটা সভরিনিটির উপর ইম্প্যাক্ট ফেলে। সভরিনিটির উপর ইম্প্যাক্ট কোথায় ফেলছে আমি আসছি, এটা দেখানোর জন্যই ইয়া করছি। খেয়াল করে দেখেন, আমি একটা নাম লিখেছি ম্যাকাও, হ্যাঁ, প্রথমে ম্যাকাও লেখার পর যে ম্যাকাও পাখি চলে আসছে। তো ম্যাকাও লেখার পরে খেয়াল করছেন এখানে কি লেখা আছে? স্পেসিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন অফ চায়না, পড়েছেন সবাই? জি জি ম্যাম। ভাই। এখন আসেন ম্যাকাওটা যাই। ম্যাকাও কিন্তু একটা স্পেসিফিক কান্ট্রি। ম্যাকাও এর যদি আপনি একটু দেখেন, দেখবেন যে ম্যাকাও এর পপুলেশন আছে। ম্যাকাওতে ইভেন হচ্ছে গিয়ে এই যে দেখেন অনেকে প্রশ্ন করে, ডু ইউ নিড টু ভিসা টু ভিজিট ম্যাকাও? ইয়েস। ইউএস এর যারা আছে, কিন্তু বাংলাদেশি যারা আছে, আমরা সহজে আমরা কিন্তু ম্যাকাও এর ভিসা পাবো না, মানে ম্যাকাওতে যেতে হলে উল্টা হচ্ছে গিয়ে আমার ইয়া লাগবে, কি বলা যায়, আলাদা আপনার ভিসা লাগবে। তাহলে একটা স্পেসিফিক রিজিয়নে ধরেন আপনার তো ইন্ডিয়াতে গেলেই হয় না, ইন্ডিয়ার ভিসা নিলেই হয়, আপনার কি এমন আছে ওয়েস্ট বেঙ্গলে যেতে আলাদা ভিসা লাগে, বা হচ্ছে গিয়ে বেঙ্গালুরু যেতে আলাদা ভিসা লাগে? এরকম কিন্তু হয় না।
কিন্তু ম্যাকাও হচ্ছে এমন একটা স্পেসিফিক এরিয়া যেখানে আপনাকে হচ্ছে গিয়ে যেতে হলে স্পেসিফিকলি একটা হচ্ছে ভিসা নিয়ে যেতে হবে। অর্থাৎ সেটা কিন্তু আলাদা হচ্ছে একটা আমরা যেটাকে বলছি যে সভরিন একটা আহ, মানে সভরিন বলা যাবে না, মানে আর একটা হচ্ছে আমরা স্পেসিফিক রিজিয়ন বুঝতে পারছি, মানে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা স্টেট হওয়া উচিত যেটা আমরা ভিসা নিয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট ম্যাকাওয়ের কিন্তু নিজস্ব কারেন্সিও আছে, যে ম্যাকানিস পার্টসা এটা আছে। ম্যাকাওয়ের পপুলেশন বলছে, ম্যাকাওয়ের পপুলেশন অলমোস্ট 7 লাখের মতো। ম্যাকাওয়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে চাইনিজ অ্যান্ড পর্তুগিজ। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে সবই আছে। ইনফ্যাক্ট ওদের হচ্ছে গিয়ে আলাদা অফ মানে ডায়ালিং কোড যেটাকে বলে, মানে ফোন নাম্বার যেটা আছে সেটা। তারপরে যেটা বলে যে এটা মানে চায় মানে ওদের কিন্তু আলাদা যেটাকে বলা যায় যে আহ কি বলবো যে ওদের আলাদা গভর্নমেন্ট আছে, সবই আছে। এগুলো একটু একটু ইয়া করলেও আহ মানে আর তারা একটু খেয়াল মানে এগুলো একটু স্টাডি করলে আরো ডিটেল জানে। যে ম্যাকাওয়ের আমরা ছবি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা। ম্যাকাওয়ের হিস্ট্রিটা একটু বলি, বা আমরা যদি গুগল ম্যাপে এটা একটু দেখি, ম্যাকাওয়ের লোকেশনটা একটু জুম ইন করে দিলাম। আচ্ছা, ম্যাকাও হচ্ছে কি দেখতে পাচ্ছেন মনে হয়। ম্যাকাও হচ্ছে আমরা এই যে এই পাশে হংকং আছে, দুইটাই দেখাবো। ম্যাকাও হচ্ছে চায়নার আন্ডারে যেটাকে বলা যায় যে একটা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন, যেটাকে ওরা কাইন্ড অফ একটা কান্ট্রি হিসেবে ট্রিট করে। হ্যাঁ, মানে ওরা নিজেদেরকে নিজেরা মনে করে যে ওরা একটা কান্ট্রি আলাদা। হংকং ও সেম, এটাও চায়নার আন্ডারে একটা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। ঝামেলাগুলো যেটা হয়েছে এখানে সেটা হচ্ছে হংকং বা ম্যাকাওয়ের যদি আপনি ইয়াটা দেখেন দেখবেন যে এটা হচ্ছে চায়না, যে যে ফুল এটা হচ্ছে চায়না। চায়নার আন্ডারে আপনার হলো এরা একটা ছোট ছোট আইল্যান্ড, খুব অল্প একটা জায়গা, চায়নার ভিতরে একটা অল্প জায়গা। তো এটা যেটা হয়েছিল যে আহ, আগে তো কলোনিয়াল শাসন ছিল, so ম্যাকাও ছিল হচ্ছে পর্তুগিজ কলোনি। হ্যাঁ, পর্তুগিজরা এটা হচ্ছে গিয়ে আপনার দখল করে রেখেছিল, সো পর্তুগিজ কলোনি ছিল। সো পর্তুগাল যখন হচ্ছে গিয়ে আপনার ম্যাকাও ছেড়ে চলে গেল, পর্তুগিজ কলোনি যখন ছিল, তো ম্যাকাও ছেড়ে যখন চলে গেল তখন যেটা হলো যে আপনার আহ এদেরকে একটা শর্ত দিয়ে গেল। চায়না মানে চায়নার আন্ডারে, যেহেতু চায়নার আন্ডারে মানে কি চায়নার ভেতরে দেখলামই তো আমরা। তো ম্যাকাওকে একটা শর্ত দিয়ে গেলো এরকম যে ধরেন একটা স্পেসিফিক টাইম পর্যন্ত ম্যাকাও নিজেদের শাসন নিজেরা করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে ম্যাকাও চাইনিজ গভর্নমেন্ট মানে চায়নার আন্ডারে চলে যাবে। তো ম্যাকাও এর যেটা হইলো, তার দ্যাট মিনস ম্যাকাও এর সব বিষয়েই, হংকং এরও সেম, সব বিষয়ে হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারে। এবং একটা স্পেসিফিক টাইম পয়েন্ট, টাইমটাও বলা আছে 2060 সাল। 2060 সালের পর ম্যাকাও বলেন হংকং বলেন আলাদা করে কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, তারা চায়নার আন্ডারে একটা প্রভিন্স হয়ে যাবে, একটা প্রদেশ হয়ে যাবে, এরকম একটা কন্ডিশন দিয়ে পর্তুগাল এই দুটা সভরেন স্টেটকে রেখে চলে গেছে। এখন দেখেন এই যে স্পেসিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, ওদের নিজেদের পপুলেশন আছে, আমি এই জন্যই দেখালাম, ওদের টেরিটরি আছে, ইনফ্যাক্ট তাদের নিজের কারেন্সি আছে, যাই বলেন না কেন সবই আছে। হ্যাঁ, গভর্নমেন্টও আছে ইনফ্যাক্ট ইলেক্টেড, কিন্তু তারপরেও তারা স্বাধীন না। সব মানে তাদের সভরিনিটি, সভরিনিটি কি যে দেশের নিজেদের দেশের ডিসিশন নিজেরা নিতে পারছে না, বা অন্য অনেক ক্ষেত্রে তাদের সব ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিচ্ছে হচ্ছে গিয়ে আপনার চাইনিজ গভর্নমেন্ট। তো এই যে দেখেন সভরিনিটি না থাকার কারণে এই দেশটাকে কিন্তু আমরা, বা এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়নটাকে আমরা কিন্তু স্টেট বলছি না। আরো আসেন, আহ এখন যাব হচ্ছে হংকং। এই যে চলেই আসুন, সাথে সাথে চলে আসলো। এই যে দেখেন হংকং দেওয়ার সাথে সাথে দেখেন ওটার নিচেও কিন্তু লিখছে যে হংকং অলসো এ স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন অফ চায়না। হংকং এর দেখেন নিজেদের ফ্ল্যাগও আছে ইনফ্যাক্ট। তারপরে হচ্ছে হংকং ও খুব সুন্দর, আমার ইচ্ছা আছে হংকং যাওয়া। তো হংকং ও খুব সুন্দর, দেখেন হংকং এর নিজেদের ফ্ল্যাগ আছে। হংকং এর টেরিটরি দেখেন কত সুন্দর। হংকং খুবই সুন্দর, খুব সুন্দর সুন্দর হাই রাইজ বিল্ডিং আছে। কিন্তু একই রকম ঝামেলা, হংকং ইজ এ স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন অফ চায়না। এটা হচ্ছে যে সাউথ চায়না যে কোস্টাল এরিয়া যেটা, সেখানে এটা হচ্ছে গিয়ে আপনার অবস্থিত। এবং হংকং ছিল হচ্ছে গিয়ে ব্রিটিশ কলোনি।
তো ব্রিটিশরাও যাওয়ার আগে কি করলো, ওই হংকং কে বলে গেল, মানে হংকং এরিয়া পড়ে গেল যে এরকম একটা নির্দিষ্ট টাইম পর হংকং ও চায়নার অংশ হবে, তার আগ পর্যন্ত হংকং নিজেরা নিজেদের মতো করে একটা স্টেটের মতো করে থাকবে। তো এখন কিন্তু হংকং চেষ্টা করছে যে চায়নার আন্ডারে তারা ফিরে যাবে না, তারা একটা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন হিসেবে নিজেরা নিজেদেরকে পরিচালিত করবে, এভাবে তারা চাচ্ছে নিজেদেরকে চলতে। কিন্তু হংকং এরও কি নাই বলেন তো, দেখেন হংকং এরও পপুলেশন আছে, হংকং এর পপুলেশন বরঞ্চ আরো বেশি, ডায়ালিং কোড আছে, ল্যান্ড এরিয়া আছে, ইনফ্যাক্ট তাদের হচ্ছে গিয়ে ইলেক্টেড গভর্নমেন্টও আছে। তাহলে হংকংকে কেন আমরা, যেটাকে বলা যায় যে হংকংকে আলাদা করে একটা, ও আচ্ছা, হংকং এ যেতে গেলেও কিন্তু কি বলা যায় যে হংকংকে আমরা, বা হংকং এ যেতে গেলেও কিন্তু ভিসা লাগে আলাদা। এখন বলেন তাহলে হংকংকে কেন আমরা ইয়া বলতে পারছি না, স্টেট বলতে পারছি না? বুঝতে পারছেন কেন? কারণ ওদের সভরিনিটি নাই। তো ওই যে বলছিলাম যে এই যে সার্বভৌমতা, অর্থাৎ নিজেদের দেশের উপর নিজেদের যে কন্ট্রোল, বা অন্য দেশ তাদের দেশের উপর হস্তক্ষেপ করতে পারবে না, এই যে এই ধরনের কন্ট্রোলিং যে সিস্টেম, যেটাকে আমরা সভরিনিটি বলছি, এটা যদি না থাকে, তাহলে কিন্তু একটা দেশকে আমরা সহজে মানে স্টেট বলতে, মানে একটা স্পেসিফিক টেরিটরিকে আমরা সহজে আপনার হচ্ছে গিয়ে স্টেট বলতে পারি। লাস্ট আসে হচ্ছে গিয়ে আর একটা, সেটা হচ্ছে প্যালেস্টাইন। ঠিক আছে, প্যালেস্টাইনকেও দেখেন, এই যে ইস্ট প্যালেস্টাইনের কান্ট্রি, দেখেন কি কি ধরনের প্রশ্ন করেছে। হ্যাঁ, তো দেখেন আহ বিভিন্ন কন্টেস্টে প্যালেস্টাইনকেও আমরা হচ্ছে গিয়ে কান্ট্রি বলতে পারছি না, কারণটা কি? প্যালেস্টাইনেরও স্পেসিফিক টেরিটরি আছে, প্যালেস্টাইনেরও হচ্ছে গিয়ে ফ্ল্যাগ আছে নিজেদের, প্যালেস্টাইনের ইলেক্টেড গভর্নমেন্ট আছে, আমরা তো আরো ভালো জানি। কিন্তু ঝামেলা হচ্ছে ওদেরও কি নাই, সভরিনিটি নাই। যখন তখন তাদের দেশে আক্রমণ হচ্ছে, ওরাও আবার পাল্টা আক্রমণ করছে, বিভিন্ন ধরনের আনরেস্ট সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তো এই যে যে বিষয়গুলো থাকে, তো সেটার কারণে যেটা হচ্ছে যে প্যালেস্টাইনকেও আমরা কিন্তু একটা, যেটাকে বলা যায় যে সভরেন স্টেট, মানে ওদেরও দেখা যাচ্ছে সবই আছে, গভর্নমেন্টও আছে, পপুলেশনও আছে, টেরিটরিও আছে, কিন্তু এই যে সভরেনিটি নাই, অর্থাৎ পুরো কান্ট্রির উপরে যে নিজেদের যে কন্ট্রোল ধরে রাখার যে বিষয়টা, এটা না থাকার কারণে আমরা এই এই মানে এই স্পেসিফিক টেরিটরিটাকেও আমরা কিন্তু কান্ট্রি বলছি। তো এখান থেকে আমি সাধারণত একটা প্রশ্ন করতে পছন্দ করি, যে ধর প্রশ্ন করি যে ইজ হংকং এ স্টেট, তখন আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে না, হংকং ইজ নট এ স্টেট, ইজ এ স্পেশাল টেরিটরি বা স্পেসিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া। হ্যাঁ, where they have government, they have population, they have territory, but they don't have what? They don't have sovereignty। এই জিনিসটা বলতে হয়ে যাবে। তো আপনি আপনি বলতে পারেন যে ম্যাডাম এরকম আর কয়টা আছে, আমার জানা মতে যে এগুলোই হচ্ছে গিয়ে অনেকটা মানে এক্সাম্পল, যেখানে হচ্ছে যাদেরকে আমরা জানি যে দে আর, যে এইসব জায়গায় যেটা আমাদের ভিসা লাগবে, বাট দে আর নট এ সভরেন স্টেট থেকে বলতে চাচ্ছে এরকম। আহ এছাড়া যদি আমি প্রশ্ন করি যে ইজ বাংলাদেশ স্টেট, তখন আপনি তো বলতে পারেন যে হ্যাঁ, বাংলাদেশ ইজ এ স্টেট, বিকজ বাংলাদেশের কি চারটাই আছে না, বা মিয়ানমারের কি চারটা, চারটা যে অর্গান বললাম, সেই চারটা অর্গানই কিন্তু বিদ্যমান, অর্থাৎ তাদের পপুলেশন আছে, টেরিটরি আছে, গভর্নমেন্ট আছে, সভরেনিটি আছে, সবই বিদ্যমান। তো এটাই আজকে, মানে আমরা স্টেট থেকে এতটুকুই পড়বো। যদিও আপনাদের যখন আমি স্লাইডটা শেয়ার করেছি, ওখানে দেখবেন যে আরো কিছু বিষয় নিয়ে কথা বলা আছে। স্পেশালি আমরা যখন বইটাতে যাবো, আচ্ছা আমি বই ওপেন করি। বইটা যখন আমরা যাব, ওখানে আমরা দেখবো যে আমাদের আমরা যে ইয়াতে গিয়েছিলাম, মানে যেটাকে বলে যে আমাদের বইয়ে যখন আমরা দেখবো যে স্টেট নিয়ে আরো অনেক কিছু বলা আছে, তো আমরা সেই জায়গাটাতেও যাব, এবং আহ আহ, মানে দেখবো যে কিছু থিওরি দেওয়া আছে যে স্টেটের কনসেপ্টটা কোথা থেকে আসবে, কিন্তু আপাতত এখন আমি আর এগুলো পড়াই না। তো আমরা সরাসরি এটাতে চলে যাবো। আচ্ছা, এই যে দেখেন আমি কিন্তু আপনাদের গুগল বুক থেকে, মানে জাস্ট আমি আপনাদের গুগল ক্লাসরুমে লগ ইন করেছি, এই যে দেখেন কম্পারেটিভ ক্লাসরুম, দেখতে পাচ্ছেন হয়তো সবাই। এই যে গুগল বুকের যে জায়গাটা, এই যে এইটা, তো আমি এই লিঙ্ক আমারই দেওয়া, এই যে এটা ক্লিক করে এই যে আমি পলিটিক্যাল সায়েন্সের বইটাতে চলে গেছি। তো আমি, যখন আপনারা বলেন যে বইটা খুঁজে পাচ্ছেন না, এই জন্য আমি একদম লাইভ দেখালাম কিভাবে আনলাম।
এই জন্য আমি একটু সারপ্রাইজড হই যে বইটা তো আমি পাচ্ছি, তাহলে আপনারা কেন পাচ্ছেন না? আচ্ছা, এবং এখন দেখেন আমি কত শর্টকাটে চ্যাপ্টার গুলো খুঁজে বের করি। এই যে দেখেন, এটা তো ফ্রন্ট কভার। আমার চ্যাপ্টার ওয়ানে যাওয়া দরকার, এই যে এখানে তো আলাদা করা আছে, ধরেন এই যে চ্যাপ্টার ওয়ান ক্লিক করলাম, চ্যাপ্টার ওয়ানে চলে যাবে। আমার মনে হলো যে আমি চ্যাপ্টার নাইনে যাবো। এই যে চ্যাপ্টার নাইন হচ্ছে যে দ্য রিলেশনশিপ বিটুইন স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল, এখানে যাব। এই যে চলে আসলো, যেটা রাইটস নিয়ে যে চ্যাপ্টারটা আছে। এই যে আস্তে আস্তে লোড হতে একটু সময় লাগবে, এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে। তো আস্তে আস্তে সব এই যে ক্লাসিফিকেশন অফ রাইটস, এই যে মোরাল রাইটস, লিগ্যাল রাইটস, এগুলো সবই আসে। একটু কষ্ট করে চেষ্টা করতে হবে, যে মানে চেষ্টা বলতে বলতে সবই দেওয়া আছে, সেখান থেকে আসবে। এখন যদি আপনার মনে হয় যে আপনি পরের পেজে যাবেন, এই যে বুঝেছেন, আমি লেফট সাইডের বাটন গুলো প্রেস করছি, জাস্ট কার্সরটা নিয়ে চলে আসছে। ওকে, তো এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই, মানে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে কিন্তু ওপেন, এখান থেকে আপনি পাবেন। তো আমরা এখন 3 নাম্বার চ্যাপ্টারে যাবো, যেখানে হচ্ছে দ্য নেচার অফ দ্য স্টেট, এটা পড়ানো হচ্ছিল, যেখান থেকে আমি পড়াচ্ছিলাম। তো এই যে এখানে দেখেন দ্য মিনিং অফ স্টেট, আমি এই জায়গাটা পড়িয়েছি। তারপরে স্টেটের ওই যে বললাম যে কি কি কারণে একটা স্টেট হবে, এই বিষয়গুলো নিয়ে সবকিছু নিয়ে এখানে খুব ক্লিয়ারলি বলা আছে। ডেফিনেশন অফ স্টেট, এখানে বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট স্টেটের কি ডেফিনেশন দিয়েছে, আছে খুব বড় করে। পলিটিক্যাল সায়েন্টিস্ট স্টেটের কি ডেফিনেশন দিয়েছে সেটা এখানে আমরা পেয়ে যাব। দেন আমরা হচ্ছে গিয়ে চলে যাবো যে এলিমেন্টস অফ স্টেট, যেখানে এই যে 4টা এলিমেন্টস নিয়ে কথা বললাম, পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট অ্যান্ড সভরেনিটি। এখান থেকে এগুলা আসবে, তা একটু পরে দেখবেন যে মজার মজার ডেটা আছে। যে এই যে বলছিলাম, প্লেটোর কথা বলেছিলাম, যে ও বলেছিল যে 5040 জন সিটিজেন নিয়ে একটা আইডিয়াল সিটি স্টেট হবে, এর বাইরে কোনো মানুষ হবে না, বেশি হতে পারবে না। তো এই যে এই কনসেপ্ট গুলো, এগুলো এখানে একটু পাবেন, একটু রিড আউট করে দেখতে পারেন যে কি বলছে। দেন দেন দে টক অ্যাবাউট দ্য টেরিটরি। এখানে যে কথাটা বলছে যে একদম স্মল, ছোট ছোট, একটা সময় এরকম ছিল যে ছোট ছোট আইল্যান্ড নিয়ে হচ্ছে গিয়ে টেরিটরি ক্রিয়েট, সেভাবে টেরিটরি হতে পারে। এখন অনেক লার্জ স্কেলে টেরিটরি নিয়ে হচ্ছে ক্রিয়েট হয়। তারপর অনেক দেশে এমনও আছে যে আপনার হচ্ছে গিয়ে ছোট ছোট আইল্যান্ড নিয়ে হচ্ছে অনেক বেশি, অনেক কম ইয়ার স্পেস আছে, একদম ওয়াটার স্পেস নেই, তারপরেও সেটাকে আমরা হচ্ছে কি টেরিটরি বলছি। এই এক্সাম্পল গুলো দেওয়া আছে। দেন গভর্নমেন্ট নিয়ে প্রচুর কথা বলেছে, যে গভর্নমেন্ট কি, এবং গভর্নমেন্টের মধ্যে দেখা যায় যে তারা কিছু অর্গানাইজ পিপুলকে যে তারা ইলেক্টেড করে, তাদের থেকে একসেপ্টেন্স দেয়, তারা তাদের উপরে হচ্ছে গিয়ে রুল ওভার করে, এই বিষয়টাকে আমরা যে গভর্নমেন্ট বলি। তবে এখানে হচ্ছে গভর্নমেন্টের যে 3টা অর্গান, সেটা নিয়ে ডিটেল বলা নেই, কারণ এটা পরে বলা আছে, যদি এখানে এটা ওরা বলে। সফরিনিটি নিয়েও বেশ আলোচনা আছে। এরপরে আসেন, একটা প্রশ্ন লিখে ফেলেন, যদিও আমি এটা কালকে ক্লাসে দিয়েছি। সে লেখেন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টেট অ্যান্ড গভর্নমেন্ট? ঠিক আছে, মেইন কথা হচ্ছে কি স্টেট আর গভর্নমেন্টের পার্থক্যটা এখানে লিখতে হবে। তো স্টেট এন্ড গভর্নমেন্টের পার্থক্য এখানে অনেক বড় করে লিখেছে, এরকম অত বড় কোনো জায়গায় যাওয়ার কিছু নেই। আমি ছোট শর্টকাটে বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা ওই যে টেবুলার ফর্মে, এটার জন্য তারা অনলাইন কন্টেন্ট ফলো করতে পারেন। একটা টেবুলার ফর্মে চলে যাবেন, সেখান থেকে হচ্ছে গিয়ে স্টেট এন্ড গভর্নমেন্টের ডিফারেন্সটা ওখানে আমরা পেয়ে যাবো। ডিফারেন্স গুলো হচ্ছে কি এরকম, যে স্টেটে আপনার হলো কি বলবো, যে স্টেট হচ্ছে ওভারঅল যে কনসেপ্ট, যেটা একটা কান্ট্রি কনসেপ্ট, যেটা সেটাই হচ্ছে স্টেট, এন্ড গভর্নমেন্ট ইজ এ পার্ট অফ স্টেট। তারপরে হচ্ছে স্টেটের এলিমেন্ট আমরা কটা পাচ্ছি, 4টা এলিমেন্ট পেলাম, যেটার মধ্যে গভর্নমেন্ট অলসো এ পার্ট। আর গভর্নমেন্টের এলিমেন্ট হিসেবে আমরা কিন্তু যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারিটা পেলাম, সেখানে কিন্তু স্টেট আবার গভর্নমেন্টের কোনো পার্ট না। তারপরে যেটা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট কনসেপ্টটাই আসছে হচ্ছে স্টেটটাকে ভাগ করার ফলে। আর স্টেট ইটসেলফ এ হোলসাম একটা কনসেপ্ট। এরকম অনেকগুলো পাঠ্য আপনারা মানে অনলাইন কন্টেন্টে গেলে পাবেন, এছাড়া বই থেকেও পাবেন। যেমন এখানে শুরুর দিকে বলেছে যে শুরুর দিকে সাধারণত যেটা হতো যে ওল্ড রেনেসাঁ যুগে যারা যারা ফিলোসফার ছিল, তারা কিন্তু মনে করতেন যে স্টেট এন্ড গভর্নমেন্ট সেম থিং। পরবর্তীতে যারা ফিলোসফার আসেন, মানে যারা সব পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলাপ আলোচনা করেছেন, তাদেরকে আমরা ফিলোসফার বলছি। পরবর্তীকালে যারা ফিলোসফাররা আসেন, তারা কিন্তু একটা সময় স্টেটটাকে
আলাদা করে একটা এন্টিটি হিসেবে, মানে গভর্নমেন্টের একটা আলাদা এন্টিটি নেয় এবং যেটাকে হচ্ছে কি স্টেটের একটা পার্ট হিসেবে নিয়ে আসেন। এবং গভর্নমেন্টের যে মানে গভর্নমেন্টের যে ফাংশন গুলো অ্যানালাইসিস করলে আমরা কিন্তু এই বিষয়টা সম্পর্কে দেখতে পাই। তো এই বিষয়গুলো নিয়ে বলা আছে মোটামুটি এখানে দেখবেন। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন আপনাদের চোখে পড়তে পারে, সেটা হচ্ছে গিয়ে বইয়ে যদি দেখেন, সেটা হচ্ছে স্টেট অ্যান্ড সোসাইটি। তো স্টেট অ্যান্ড সোসাইটি নিয়ে আমরা ইউজুয়ালি প্রশ্ন করি না। স্টেট অ্যান্ড সোসাইটি, সোসাইটি ইজ এ কমন টার্ম। আমরা এই কমন টার্মটাকে একসাথে হচ্ছে গিয়ে এখানে নিয়ে আসি। সো দ্যাটস ইট। এরপরে হচ্ছে গিয়ে আমরা নতুন আর একটা চ্যাপ্টার শুরু করব। আমি একটু দেখাই দিই, এখন আজকে আর এটা পড়াবো না, শুরু করব না, যেহেতু কালকে মানে নেক্সট দিন আপনাদের সিটি আছে, সিটির পর আমরা এটা স্টার্ট করব। সেটা হচ্ছে চ্যাপ্টার 13, যেখানে ফর্মস অফ গভর্নমেন্ট, এটা দিয়ে শুরু করবো। এটা একটা বড় চ্যাপ্টার। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গভর্নমেন্টের ফর্ম সম্পর্কে জানবো। তো আমরা অ্যারিস্টটলের ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন দিয়ে শুরু করবো। আমরা দেখবো যে এখন আমরা গভর্নমেন্ট, হ্যাঁ, সরকার ব্যবস্থা যেটা, সেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। তারপরে দেখবো যে এই ভাগের মধ্যে প্রবলেম আছে। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে লিকক বা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট, লিকক একটা গভর্নমেন্টের ফর্ম দিয়েছে, সেখানে আমরা চলে যাবো, যেটাকে আমরা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট বলছি। যেখান থেকে আমরা দেখবো যে বর্তমান কালে যে পার্লামেন্টারি গভর্নমেন্ট, আচ্ছা বাংলায় বলি তাহলে আরো বুঝবে, সংসদীয় সরকার ব্যবস্থা যেভাবে বলে, তারপরে ইউনিটারি গভর্নমেন্ট বলে, ফেডারেল গভর্নমেন্ট, যেমন বাংলাদেশ হচ্ছে ইউনিটারি গভর্নমেন্টের মধ্যে পড়ে, বাট ইন্ডিয়া কিন্তু ওই যে ফেডারেল গভর্নমেন্টের মধ্যে পড়ে, তো যেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা থাকে। এটা যুক্তরাষ্ট্র বলতে ইউএসএ বুঝাই না, ইউএসএ হচ্ছে ফুল নেম আমেরিকা, হ্যাঁ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো ইউনাইটেড স্টেট বিষয়টা কি, তারপরে পার্লামেন্টারি কি, নন পার্লামেন্টারি কি, হ্যাঁ, তারপর আমরা আর একটা টার্ম শুনে থাকি রিপাবলিক। এই রিপাবলিক টার্মটা কি, ডেমোক্রেটিক, তাহলে রিপাবলিক আর ডেমোক্রেটিক এই দুটার মধ্যে পার্থক্য কি, যে এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আর একটু ডিটেল করবো, যেখানে আমরা এই কনসেপ্ট গুলোর মধ্যে আসবো। আজকে তাহলে আমরা স্টেট চ্যাপ্টারটা শেষ করলাম, যেটা আমাদের চ্যাপ্টার 3 কভার করে আসবে আমাদের রেফারেন্স বই। এবং এখান থেকে আমরা যা যা লার্ন করলাম, আমি যদি আজকে একটু সামারাইজ করি, আমরা স্টেট সম্পর্কে জানলাম। দেন আমরা জানলাম হচ্ছে হোয়াট আর দ্য অর্গানস অফ এ স্টেট, এবং সেই অর্গান গুলো সম্পর্কে খুব স্পেসিফিক আলোচনা, যেটাকে আমরা বলতে পারি, সেটা সম্পর্কে আমরা কিন্তু জানলাম। এবং সেই স্পেসিফিক আলোচনার জায়গায় আমরা এটাও দেখলাম যে আমরা হলো স্পেসিফিক আলোচনার জায়গায় আমরা এটাও দেখলাম, সেটা হলো যে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমরা কিন্তু খুব ডিটেল আলোচনা করেছি। তো এখন থেকে যেটা আমাদের জন্য সুবিধা হবে, যে আমরা যখনই আপনার আমরা যখনই হচ্ছে গিয়ে বা আমরা আজকে কোনটা মেকআপ ক্লাস নিচ্ছি, 13 তারিখের মেকআপ ক্লাসের শিডিউলটা নিচ্ছি না? 4 তারিখে আমাদের ক্লাসটা হয়নি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আহ, তো তারপরে হচ্ছে কি যেটা হলো যে আমাদের, তারপরে আমরা দেখলাম যে প্রত্যেকটা অর্গান সম্পর্কে ডিটেল আলোচনা করলাম, যে অর্গান গুলো কিভাবে ওয়ার্কআউট করে। দেন আমরা গভর্নমেন্ট সম্পর্কে আসলাম, গভর্নমেন্টেরও বিভিন্ন অর্গান আছে, সেটা সম্পর্কে আলোচনা করলাম। লাস্টে খুব ইন্টারেস্টিং একটা পার্ট জানতে পারলাম, যে সেটা হলো যে বিভিন্ন কান্ট্রি আছে যাদের একটা মানে একটা বিষয় যদি না থাকে, দ্যাট ইজ টেরিটরি, সরি মিস্টেক, সভরিনিটি, এটা না থাকলে সেই সভরিন বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট গুলোকে আমরা কিন্তু স্টেট বলছি না। এই যে দেখেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট বলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট বলছে, এইভাবে করে আমরা কিন্তু নিয়ে আসছি। তো এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে আমি একটা স্টেট বলতে পারি, বা ইন্ডিয়াকে আমি একটা স্টেট বলতে পারি, বাট আমি প্যালেস্টাইনকে একটা স্টেট বলতে পারি না, বা আমি ম্যাকাওকে একটা স্টেট বলতে পারি না, হংকং কে একটা স্টেট। যদিও এইসব দেশে যাওয়ার জন্য আমাদের খুব ক্রেভিংস, মানে হংকং আমার নিজের খুব যাওয়ার ইচ্ছা। আজকে ম্যাকাও এর ছবি দেখে আমার খুব ইচ্ছা হলো যে ম্যাকাও যাবো। তো এই ধরনের সভরিন জায়গা, কিন্তু এখানে ভিসা পাওয়া খুব ডিফিকাল্ট। মানে ভিসা আপনার অনেক খুব রিচ প্রোফাইল হলো, রিচ মানে হচ্ছে এই রিচ সেই রিচ, ওরা বুঝতে চায় যে ভিসা দেওয়ার ক্ষেত্রে যে আপনি আবার বাংলাদেশে ব্যাক করে আসবেন কিনা। তো ওই ধরনের প্রোফাইল থাকার পরেও দেখা যায় যে হংকং বা ম্যাকাও এইসব দেশে সাধারণত ভিসা দিতে চায় না। দেখেন ভিসা, বা দেখেন সেই সব দেশে ভিসা নিয়ে যেতে হয়, কিন্তু এগুলো আসলে দেশ না, তারা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট এরকম।
আচ্ছা, কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। শহীদুল ইসলাম শহীদ, জিহাদুল হাসান, রেদওয়ান হোসেন, প্রেজেন্ট ম্যাম। রেদওয়ান, নুসরাত জাহান, নুসরাত জাহান ইভা, সুলতান শেখ, ইয়েস ম্যাম। জাবিদ হাসান, সালাউদ্দিন শিবলি, সামিয়া আক্তার, তানজিল, নিশান ইয়েস মিয়া, ম্যাম। নিশান মিয়া, রেদওয়ান আলম, প্রেজেন্ট ম্যাম। আইনুর রহমান, Yes, ma'am. মাহিন, ইসাক Yes, হাসান, ma'am. তুহিন, ইয়েস ম্যাম। হাসিবুল হাসান তুহিন আছেন? জি ম্যাম আছি। ক্লাসে আসেন না কেন? ম্যাম একটু অসুস্থ ছিলাম। লামিয়া নাজমুল প্রেজেন্ট আছে, Yes, পলক ma'am. প্রেজেন্ট, আচ্ছা পলক প্রেজেন্ট, বাদশা ফাহাদ, প্রেজেন্ট ম্যাম। শোয়েব আক্তার, হিমেল, আচ্ছা, হিমেলও প্রেজেন্ট প্রেজেন্ট, ম্যাম। রহমতুল্লাহ প্রেজেন্ট, আকাশ, জর্জ আকাশ কর্মকার, ইফতিখার, Yes, ম্যাম। মারিয়া, Yes, ma'am. প্রিন্স মাহমুদ মাহিন, প্রেজেন্ট ম্যাম। তাসফিয়া আনজু মাসা, Present, ma'am. চৈতি ভৌমিক। Present, ma'am. Ma'am. ম্যাম আমি প্রেজেন্ট ছিলাম, নুসরাত জাহান ইভা। আচ্ছা ঠিক আছে, আমি এটা অ্যাড্রেস করে দিচ্ছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমাদের সিটিটাকে মিস করেন না, কারণ মেকআপ সিটি না আর আমার আর কোনো সময় নেই। মানে সিটি যেহেতু পরের দিকে নিচ্ছি, একদমই শেষের দিকে নিচ্ছি, মেকআপ সিটি না আর আমার কোনো সুযোগ নেই। সিটিটা হবে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 50 মিনিটস টাইম নিয়ে। সো রিটেন টাইপের সিটি হবে, এটাও বলে দিই। একটা সেমি ব্রড কোশ্চেন থাকবে আর দুটো স্মল কোশ্চেন থাকবে, এটা অ্যান্সার করতে হবে। আর হলো গিয়ে যেটা হয় যে কম্পারেটিভ এর কোর্সটাই এরকম যে আপনাকে এখানে প্রচুর লেখার প্রিপারেশন নিয়ে আসতে হবে। পরীক্ষার হলেও একই রকম, যে লিখতে হবে, এটা একটা ডেসক্রিপটিভ কোর্স। তো লেখার প্রিপারেশন নিয়ে আসবেন। কনসেপচুয়াল বলে আমি এই কোর্সে মার্কস দিই, বারবারই বলছি। এবং কিন্তু টার্ম গুলো ঠিক হবে। এখন লেজিসলেচার না লিখে, লেটস আপনি লিখে রাখলেন আইনসভা, আমি জাস্ট একটু বললাম বাংলা লিখে রাখলেন, তাহলে তো হলো না। টার্ম গুলোকে এক্স্যাক্টলি লিখতে হবে। আর টার্ম গুলো ঠিক থাকলে দেন যদি কনসেপ্ট, অর্থাৎ যদি থিম ঠিক থাকে যে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, আমি টার্মটা দিয়ে যেটা বুঝাই সেই ধরনের অ্যান্সার যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু মার্কস পাবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারে, আদারওয়াইজ আমি ক্লাসটা শেষ করে দিব। 20 মার্কসের তো এক্সাম হবে তাই না? 20 না, মনে হয় 15 মার্কস নিব। আমি ইউজুয়ালি 20 মার্কস এর কোশ্চেন করি, তবে এবার আমি একটু ছোট কোশ্চেন করবো চিন্তা করছি। মানে 20 মার্কস হলে কম্পারেটিভ এর জন্য অনেক বড় মানে কোশ্চেন হয়ে যায়, এই জন্য। ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।